আজকের ভিডিও আমি আলোচনা করব কলামের ওরিয়েন্টেশনের ব্যাপারে। প্রথমে বুঝে নেওয়া যাক কলামের ওরিয়েন্টেশন অ্যাকচুয়ালি জিনিসটা কি। আমরা যদি কলামের ক্রস সেকশন কল্পনা করি তাহলে সাধারণভাবে যে ক্রস সেকশনগুলো আমরা দেখতে পাই সেগুলি হলো রেক্ট্যাঙ্গুলার অথবা প্রপারলি সার্কুলার অথবা একটা পারফেক্ট স্কোয়ার অথবা পলিগোনাল। মূলত এই ধরনের ক্রস সেকশনগুলি দেখা যায়। এবার সার্কুলার অথবা স্কোয়ার ক্রস সেকশনের ক্ষেত্রে তার কিন্তু দুটো সাইডের ডাইমেনশন অর্থাৎ ল্যাটারাল ডাইমেনশন কিন্তু উভয় দিকেই সমান থাকে। এক্ষেত্রে এর আলাদা করে ওরিয়েন্টেশনের কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা যেভাবেই কলামটাকে প্লেস করি না কেন দুখানা দিকেই কিন্তু এর একই ডাইমেনশন আছে। কিন্তু রেক্ট্যাঙ্গুলার কলামের ক্ষেত্রে বিশেষ করে এবং পলিগোনাল কলামের ক্ষেত্রেও একটা কিন্তু ওরিয়েন্টেশনের প্রশ্ন আসে। কলামটাকে আমরা বিল্ডিংয়ের সাপেক্ষে ঠিক কোন ডাইরেকশনটা বিল্ডিংয়ের লম্বালম্বি বরাবর দেবো কলামের, অথবা বিল্ডিংয়ের শর্টার ডাইরেকশনে আমরা কলামের লম্বা দিকটা দেবো নাকি ছোট ডাইমেনশনটা দেবো। আবার একইভাবে যদি একটা বিমের কথা ভাবি যেটা দুখানা কলামের মাঝখানে আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ভাবার বিষয় আছে যে কলামের শর্ট সাইডটা বিমের লম্বা বরাবর দেবো, মানে যেই ডাইরেকশনে বিমটা পড়েছে সেই বরাবর দেবো, নাকি কলামের লং ডাইরেকশনটা আমরা বিমটা যেই ডাইরেকশনে পড়েছে সেই ডাইরেকশনে দেবো। এই ক্ষেত্রে দুখানা ইন্ডিভিজুয়ালি জিনিস নিয়ে আমাদের ভাবতে হবে। সেটা প্রথমটা হলো একটা কলামকে আইসোলেটেড একটা স্ট্রাকচারাল মেম্বার হিসাবে সেটাকে ভাবতে হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে ভাবতে হবে একটা অ্যাজ এ হোল টোটাল সিস্টেম হিসাবে, স্ট্রাকচারাল সিস্টেম হিসাবে, যেটা একটা বিল্ডিং, বিশেষ করে যদি আরসিসি ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং হয় সেক্ষেত্রে সেই বিল্ডিংটাকে অ্যাজ এ হোল আমরা একটা কলাম বিমের একটা সিস্টেম হিসাবে ভাববো এবং তার রেসপেক্টে বিচার করব যে কলামের ডাইরেকশনগুলো আমরা কোন ডাইরেকশনে বিল্ডিংয়ের পরিপ্রেক্ষিতে দেবো। অর্থাৎ বিল্ডিংয়ের ছোটো ডাইরেকশন বরাবর দেবো কলামের লম্বা সাইড, নাকি কলামের লম্বা সাইডগুলো বিল্ডিংয়ের লম্বা বরাবর দেবো। এবং তার পিছনে কারণগুলো অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। শুধুমাত্র কিন্তু কোন ডাইরেকশনে দিতে হবে এটা জানলে কিন্তু হবে না, তাহলে আমরা ফিল্ডে যখন একটু অন্য ধরনের প্রবলেম পাবো তখন কিন্তু আমরা গুলিয়ে ফেলবো কী করতে হবে। কাজে আমি যেটা সবসময় জোর দিয়ে থাকি প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট তৈরি করা। আমি এখন তোমাদের একটা অটোক্যাডের প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কোন ডাইরেকশনে কোনটাকে দিতে হবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো কেন দিতে হবে। তোমরা দেখছো বাস্তুকাদি বং ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেল, যেখানে আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী সম্পূর্ণ বাংলা ভাষায়, মাতৃভাষায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন গুরুগম্ভীর টপিক যেগুলো কিন্তু সাধারণভাবে মনে হয় খুব জটিল, সেগুলোকে আমি একদম জলভাত করে খুব সহজ সরল ভাষায়, প্রাণের ভাষায়, মনের ভাষায়, আমাদের বাংলা ভাষায় আলোচনা করি এবং তোমাদের সামনে মেলে ধরি সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে, যাতে তোমাদের কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় একদম গোড়া থেকে। সেটা যেমন একটা স্টুডেন্টের কোনো একটা সাবজেক্ট বা টপিক সম্পর্কে তার দক্ষতাকে বাড়ায়, একইভাবে কিন্তু একজন যদি প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার কেউ থাকেন, যিনি ফিল্ডে অলরেডি কাজ করছেন অনেক দিন ধরে, তার নিজের কাজের প্রতি কিন্তু আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেয়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও কলাম ওরিয়েন্টেশন। তো শুরু করা যাক আজকের প্রেজেন্টেশনটা। প্রথমে আমি তোমাদের এখানে যেটা দেখিয়েছি হলো বিভিন্ন ধরনের কলামের ক্রস সেকশন, যেমন একটা সার্কুলার ক্রস সেকশন, এটা একটা স্কোয়ার ক্রস সেকশন, পলিগোনাল ক্রস সেকশন আর রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। এখন আমি যেটা আগেই বলেছি সার্কুলার ক্রস সেকশনের ক্ষেত্রে যেহেতু একটা সেন্ট্রাল অ্যাক্সিস অর্থাৎ মেইন যে সেন্ট্রাল অ্যাক্সিস তার রেসপেক্টে যেহেতু রেডিয়াসটা সমান সব দিকে, তাই জন্য আমি কলামটাকে যেভাবেই ঘোরাই না কেন বিল্ডিংয়ের সাপেক্ষে আমার কিন্তু এর অবস্থানগত কোনো পরিবর্তন হবে না। একইভাবে কিন্তু স্কোয়ার কলামের ক্ষেত্রেও এর দুটো ল্যাটারাল ডাইমেনশন যেহেতু সমান, কাজে এই কলামটাকে আমি যে কোনো দিকেই ঘোরাই না কেন শুধুমাত্র ডায়াগোনালি প্লেস না করলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এর ওরিয়েন্টেশনের জন্য কোনো প্রবলেম আলাদা করে হবে না। পলিগোনাল কলামের ক্ষেত্রে যদি আমরা কলামটাকে তার যে কর্নার পয়েন্টগুলো আছে, অর্থাৎ এই যে কর্নার পয়েন্টগুলো আছে সেই কর্নার পয়েন্ট বরাবর আমরা দেখব যে এর কিন্তু লেন্থ কিছুটা হলেও বেশি হবে, এবং স্ট্রেট যে এজগুলো আছে সেই বরাবর আমরা দেখব লেন্থ কিন্তু কিছুটা হলেও কম হবে। কাজে আমরা যদি কর্নার পয়েন্ট বরাবর বিম যেই ডাইরেকশনে আছে বা বিল্ডিংয়ের আমার যেই ডাইরেকশনটা উইক সেই ডাইরেকশন বরাবর এটাকে প্লেস করি, সেক্ষেত্রে বেশি স্ট্রেংথ পাবো। কিন্তু যেহেতু একটা পলিগোনাল কলামের ক্ষেত্রে এই যে ভ্যারিয়েশন অফ লেন্থ খুব একটা বেশি হয় না, কাজে সেই নিয়ে কিন্তু খুব একটা ভাবার কোনো কারণ নেই। মেন সমস্যা যেটা হয় আমাদের সেটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার কলামের ক্ষেত্রে। তার কারণ হলো রেক্ট্যাঙ্গুলার কলামের চওড়ার থেকে লম্বাটা বা একটা শর্টার ডাইমেনশনের থেকে লঙ্গার ডাইরেকশনটা কিন্তু অনেকটাই ভ্যারিয়েবল বেশি।
তার কারণ হলো জেনারেলি কলামের চওড়াটা করাই হলো মিনিমাম যে চওড়ার রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী অথবা ওয়ালের থিকনেস অনুযায়ী। বাকি কলামের যে স্ট্রেংথটা আছে সেটা কিন্তু এই লেন্থটার মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়, যাতে টোটাল যে পরিমাণ এরিয়া আমার একটা কলামের ক্রস সেকশনের দরকার সেটা পাওয়া যায়। এখন আমাদের যেটা বুঝে নিতে হবে সেটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রথমে বুঝে নিন ইনার্শিয়া বা জাড্য জিনিসটা কি। ইনার্শিয়া বা জাড্য হলো কোনো একটা বস্তুর এমন একটা প্রপার্টি যার মাধ্যমে সেই বস্তুটা নিজের যে বর্তমান অবস্থা আছে গতির, অর্থাৎ সেটা যদি স্থির থাকে তাহলে সে স্থির থাকারই চেষ্টা করবে, এবং যদি সে গতিশীল থাকে অর্থাৎ তার যদি কোনো একটা গতি থাকে তাহলে সে কিন্তু নিজের সেই গতিটাকে অপরিবর্তিতভাবে বজায় রাখার চেষ্টা করবে। এটা আমরা নিউটনের গতিসূত্র থেকে কিন্তু জানতে পেরেছি। এটাই হলো এই যে ধর্মটা বা এই যে একটা স্পেশাল প্রপার্টি যার মাধ্যমে সে তার নিজের অবস্থাকে বজায় রাখার চেষ্টা করছে, এটাকে বলা হয় হলো জাড্য বা ইনার্শিয়া। এই ইনার্শিয়া বা জাড্যেরও কিন্তু মোমেন্ট হয়, সেটাকে বলা হয় হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটার ব্যাপারে আমি অলরেডি আলোচনা করেছি অন্য আরেকটা ভিডিওতে। এবার তোমাদের আমি দেখাবো এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা এই কলামের সাথে কীভাবে জড়িত। মোমেন্ট অফ ইনার্শিয়া সাধারণভাবে কোনো ডাইরেকশানের সমান্তরাল হিসেবে নেওয়া হয় এবং সেইটাকে নেওয়া হয় সেই কোনো একটা ডাইরেকশানের সমান্তরালভাবে এবং তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে এমনভাবে। একটু বুঝে নেওয়া যাক। অর্থাৎ আমরা জানি যে একটা কলামের ক্রস সেকশনের রেসপেক্টে কিন্তু দুটো ডিফারেন্ট অ্যাক্সিস হতে পারে, একটা হলো এক্স এক্স বরাবর আর একটা হলো ওয়াই ওয়াই বরাবর, অর্থাৎ একটা বাঁ দিক থেকে ডান দিকে আর একটা উপর থেকে নিচে। এই ক্ষেত্রে আমি এখানে যে ছবিটা দেখেছি সে অনুযায়ী বলতে গেলে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের নিতে হবে যে কোনো একটা অ্যাক্সিসের সমান্তরাল হিসাবে এবং অ্যাক্সিসের বরাবর সিজি দিয়ে পাস করছে এমনভাবে। যদি সেটা ওয়াই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল এবং সিজি দিয়ে পাস করছে এমন হয় সেক্ষেত্রে সেটাকে বলা হলো আই ওয়াই ওয়াই, এবং যদি সেটা এক্স এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয় এবং সিজি দিয়ে পাস করছে এরকম হয় সেক্ষেত্রে সেটা হবে হলো আই এক্স এক্স। বাট কোনটা কখন আমরা নেবো সেই নিয়ে আমরা আলোচনায় চলে আসি। ধরা যাক এরকম একটা কোনো কলাম আছে, সেই কলামটায় বাঁ দিক থেকে ডান দিকে লোডিং এসছে, অর্থাৎ এক্স এক্স ডাইরেকশন বরাবর ধরা যাক এখানে লোডিং এসছে, তাহলে কী হবে কলামটা এরকমভাবে বেন্ড করে যাবে তার ইনিশিয়াল পজিশন থেকে, এবং বেন্ড করে যাওয়ার ফলে সে এরকমভাবে কিন্তু কার্ভড হয়ে যাবে ফাইনালি, মানে একটা কার্ভড হওয়ার টেন্ডেন্সি আসবে বা কার্ভড হয়ে যাবে। এখানে আমি একটা কলামের ক্রস সেকশন দেখিয়েছি, যেখানে আমি দেখিয়েছি ছোট যে ল্যাটারাল ডাইমেনশনটা আছে কলামের ক্রস সেকশনে সেটাকে স্মল বি হিসাবে, এবং বড় যে ল্যাটারাল ডাইমেনশনটাকে আছে সেটাকে আমি স্মল ডি হিসাবে দেখিয়েছি। এখানে আমি দুটো অ্যাক্সিসও দেখিয়ে দিয়েছি এক্স এক্স এবং ওয়াই ওয়াই। এবার ধরা যাক এই কলামটার উপরে বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে লোড আসছে, অর্থাৎ এক্স এক্স ডাইরেকশন বরাবর লোড আসছে, অর্থাৎ আমার এই কলামটার উপরে ছোট ডাইরেকশনের বরাবর কিন্তু লোডটা আসছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে কলামটা এটা তো বেন্ড করছে এইভাবে বেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করছে, এর ফলে কি হবে এই যে কলামের ক্রস সেকশনটা আছে সেই ক্রস সেকশনে বাঁ দিক থেকে ডান দিক বরাবর এরকম যদি স্ট্রিপ কল্পনা করি সেই স্ট্রিপগুলো কিন্তু বেন্ড হতে থাকবে, অর্থাৎ এরকম যদি পাশাপাশি স্ট্রিপ বাঁ দিক থেকে ডান দিকে কল্পনা করতে থাকি সেগুলো কিন্তু বেন্ড হতে থাকবে, কারণ লোডটা আসছে বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে এরকম লম্বা লম্বা স্ট্রিপ অর্থাৎ ওয়াই ওয়াই লেংথ বরাবর স্ট্রিপ এক্স এক্স ডাইরেকশানে বেন্ড হতে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিপটা কার সমান্তরাল আছে, স্ট্রিপটা আছে কিন্তু ওয়াই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল এবং সেটা বেন্ড হতে চাইছে এক্স এক্স ডাইরেকশানে। আমি আগেই বলেছি মোমেন্ট অফ ইনার্শিয়া সবসময় নেওয়া হয় কোনো একটা অ্যাক্সিসের সমান্তরাল হিসাবে এবং সিজি দিয়ে পাস করছে এমন। সেক্ষেত্রে এখানে আমরা দেখব যে লোডটা আসছে হলো বাঁ দিক থেকে ডান দিকে অর্থাৎ এক্স এক্স ডাইরেকশানে, এবং সেই জন্য হচ্ছে কি স্ট্রিপগুলো বাঁ দিক থেকে ডান দিকে অর্থাৎ এক্স এক্স ডাইরেকশন বরাবর কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে, এবং সেই স্ট্রিপগুলো কার প্যারালাল বা কার সমান্তরাল ওয়াই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে আমাদের যেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিতে হবে সেটা হবে হলো আই ওয়াই ওয়াই। আই ওয়াই ওয়াই এর ফর্মুলা হলো বি কিউব ডি বাই 12। এখানে বলা ভালো বি না ডি সেটা কিন্তু ব্যাপার না, আমরা যেভাবেই মার্কিং করি না কেন সেটাই কিছু যায় আসে না, আমাদের মনে রাখতে হবে কনসেপ্টটা। মূল কনসেপ্ট হলো লোডটা যেই ডাইরেকশান থেকে যেই ডাইরেকশানে যাচ্ছে সেকশানটা সেই ডাইরেকশন বরাবর বেন্ড হওয়ার চেষ্টা করছে, এবং সেই ডাইরেকশন বরাবর যদি বেন্ড হওয়ার চেষ্টা করে তাহলে কিভাবে বেন্ড হবে, লম্বা লম্বা স্ট্রিপে বেন্ড হবে। সেই স্ট্রিপটা কার প্যারালাল হবে, নিশ্চয়ই যেই পারপেন্ডিকুলার আরেকটা অ্যাক্সিস আছে তার সমান্তরাল হবে, এটা তো ড্রয়িং দেখেই বোঝা যাচ্ছে। কাজেই যার প্যারালাল হবে বা যার সমান্তরাল হবে
সেই অ্যাক্সিসের সমান্তরাল এবং সিজি দিয়ে পাস করছে, এরকমভাবে আমি মোমেন্ট অফ ইনার্শিয়াটা নেবো। বা আরও সিম্পলিফাই করে বলতে গেলে এখানে দেখব কিউব টার্মটা আছে, এই কিউব টার্মটা আমি কার সাথে নেবো, যেই ডাইরেকশান বরাবর লোডটা আসছে সেই ডাইরেকশান বরাবরই নেবো। এর কারণ হলো যেই ডাইরেকশান বরাবর লোডটা আসছে সেই ডাইরেকশানটাই কিন্তু মূলত আমাকে প্রতিরোধটা দিচ্ছে, ওই লোডটার জন্য যে বেন্ডিংটা হচ্ছে সেই বেন্ডিংটাকে প্রতিরোধ করার জন্য, এবং সেই বেন্ডিংয়ের জন্য যে মোমেন্ট জেনারেট হচ্ছে বা হতে চলেছে সেই মোমেন্টটার এগেনস্টে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স দেওয়ার জন্য সেই ডাইরেকশানটা বরাবর যে আমার ডাইমেনশনটা আছে, অর্থাৎ এক্ষেত্রে হলো এক্স এক্স বরাবর যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটাই কিন্তু আমাকে মূলত সেই রেজিস্ট্যান্সটা দেবে। কাজে সেইটারই আমাকে কিউব নিতে হবে, কারণ সেটা বেশি এফেক্টিভ হবে। একইভাবে যখন কোনো লোড আমার এই ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর আসছে, সেক্ষেত্রে আমার কি হবে, আমার কিন্তু এই এক্স এক্স ডাইরেকশনের বরাবর এরকম লম্বা লম্বা স্ট্রিপগুলো ওয়াই ওয়াই ডাইরেকশনে বেন্ড হওয়ার টেন্ডেন্সি থাকবে। এবং তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিপগুলো কার সমান্তরাল, স্ট্রিপগুলো কিন্তু এক্স এক্সের সমান্তরাল। তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে আই এক্স এক্স, অর্থাৎ বি ডি কিউব বাই 12। আবার অন্যভাবে সেই একইভাবে বুঝতে গেলে লোডটা কোন দিক থেকে আসে, লোডটা আসছে হলো ওয়াই ওয়াই ডাইরেকশানে, তার মানে আমার রেজিস্ট্যান্স কে দেবে, রেজিস্ট্যান্স মূলত দেবে হলো এই ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর যে ল্যাটারাল ডাইমেনশনটা আছে সেটাই দেবে রেজিস্ট্যান্সটা। কাজে তার কিউব আমরা নেবো, কাজে এই ক্ষেত্রে হবে হলো বি ডি কিউব বাই 12। এক্ষেত্রে বি না ডি সেটা ফ্যাক্টর না, আমাদের কনসেপ্টটাকে বুঝতে হবে। কেননা যদি এরকম হতে পারে আমি এখানে ডি এর জায়গায় বি লিখে দিলাম আর বি এর জায়গায় ডি লিখে দিলাম, অথচ ফর্মুলা একই ইউজ করছি, তাহলে কিন্তু বিশাল একটা গন্ডগোল হয়ে যাবে। কাজে আমাদের মূলত যেটা বুঝতে হবে সেটা হলো কনসেপ্টটাকে। এবার এখান থেকে আমাদের একটা জিনিস স্পষ্ট, দুটো ডাইরেকশনের সমান্তরালে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া একই হবে না, এটা ডিপেন্ড করবে যে কোন ডাইরেকশানের ল্যাটারাল ডাইমেনশন আমাদের কত আছে। অর্থাৎ লোডটা যে দিক থেকে আসছে সেই ডাইরেকশন বরাবর প্রতিরোধ করার যে ক্ষমতা পাবো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে হলো সেই ডাইরেকশন বরাবর কি ল্যাটারাল ডাইমেনশন আছে। যেই ডাইরেকশন বরাবর ল্যাটারাল ডাইমেনশন বেশি হবে সেই ডাইরেকশন বরাবর কিন্তু আমার সেকশনের স্ট্রেংথটা বাড়বে। এবার আসা যাক একটা কলামের প্র্যাকটিক্যাল ফ্রেমিংয়ের উদাহরণে, সেখানে কিভাবে এই জিনিসটা কাজ করছে। ধরা যাক এরকমভাবে কলামে আর বিমের অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে আমি 4টে কলাম দেখিয়েছি, এখানে দেখা যাচ্ছে যে বিমের স্প্যানগুলো কিন্তু এখানে 3 মিটার আর এখানে 3 মিটার আর এই ডাইরেকশন বরাবর 6 মিটার আছে। এবার এরকম একটা ক্ষেত্রে আমাদের যদি এরকম ফ্রেমিং থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোন কলামটাকে আমি কোন ডাইরেকশনে রাখবো তার ল্যাটারাল ডাইমেনশন সেটাকে বুঝে নিতে হবে। আমি এখানে এবার যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব এইখানে দুটো স্প্যান যেটা আছে এক্স এক্স ডাইরেকশন বরাবর সেটা কিন্তু দুটোই 3 মিটার করে, অর্থাৎ আমার এই কলামটার সাপেক্ষে তার বাঁ দিকেও যে পরিমাণ টান পড়ছে ডান দিকেও কিন্তু একই পরিমাণ টান পড়ছে। এর ফলে কিন্তু একটা ব্যালেন্সিং হয়ে যাচ্ছে, অর্থাৎ কলামটার একদিকে বেন্ড হওয়ার টেন্ডেন্সি কিন্তু এখানে থাকছে না এক্স এক্স ডাইরেকশন বরাবর, অর্থাৎ বাঁ দিক ডান দিক বরাবর আমার এই ছবি অনুযায়ী। আবার একইভাবে এই কলামটা যেহেতু আরেকটা বিমের দিকে কানেক্টেড আছে, সেখানে দেখতে পাচ্ছি স্প্যানটা কিন্তু অনেকটাই বড়। তাহলে এই স্প্যানটার ক্ষেত্রে আর এই স্প্যানটার ক্ষেত্রে যদি বিচার করি, আমি ধরে নিই বিমের ওপর একই পরিমাণ পার রানিং মিটারের লোড আছে, সেক্ষেত্রে দেখব এই যেই দিকে স্প্যানটা বড় আছে সেদিকে কিন্তু আমার একটা টানটা বেশি হবে। তার কারণ হলো সেদিকে লোডটা বেশি, এবং সেদিকে যেহেতু টানটা আমার বেশি হবে সেদিকে কলামটার কিন্তু বেন্ড হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা বেশি থাকবে। এবার যেদিকে আমার বেন্ড হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা বেশি থাকবে, অটোমেটিক্যালি আমাকে কলামের যে দিকটার রেজিস্ট্যান্স বেশি হচ্ছে সেই দিকটাকে আমার ওই ডাইরেকশন বরাবর প্লেস করতে হবে। আমরা যদি খেয়াল করে দেখি এই যে এই কলামটার সাপেক্ষে বিচার করলে এই বরাবর টানটা আমার কিন্তু বেশি হচ্ছে, অর্থাৎ কলামটা কিন্তু এই ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর বেন্ড হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর বেন্ড হওয়ার যদি টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু আমি খেয়াল করব আমার স্ট্রিপগুলো কিন্তু এই এক্স এক্স ডাইরেকশনের সমান্তরাল হবে এবং ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর বেন্ড করতে চাইবে। এক্স এক্স ডাইরেকশনের সমান্তরাল হবে মানেই আমাকে এখানে নিতে হবে হলো আই এক্স এক্স, অর্থাৎ বি ডি কিউব বাই 12। আবার অন্যভাবে বলতে গেলে আমার এদিকে বেন্ড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে, অর্থাৎ ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর বেন্ড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে। তাই জন্য আমাকে যেটা করতে হবে ওয়াই ওয়াই বরাবর স্ট্রেংথটাকে বাড়াতে হবে। তাই জন্য আমাকে যেটা করতে হবে কলামের সেই ডাইমেনশনটাকে আমাকে এমনভাবে প্লেস করতে হবে যাতে ওয়াই ওয়াই বরাবর আমার কিন্তু স্ট্রেংথটা বাড়ে। আমরা জানি কলামের যে দুটো ডাইমেনশন এখানে আছে, সেক্ষেত্রে যেই দিকটা ডাইমেনশন বেশি সেই দিকটা স্ট্রেংথ বেশি হবে যদি সেই দিক বরাবর প্লেস করি। এক্ষেত্রে আমার
এই ডাইমেনশনটা বেশি অর্থাৎ ডিটা বেশি, তাই জন্য আমি করব কি ডিটাকে প্লেস করব এই বিমের লম্বা দিক বরাবর। তাহলে আমরা বেশি স্ট্রেংথ আমরা কিন্তু এই ডাইরেকশন বরাবর অর্থাৎ এই বিম বরাবর দিতে পারবো। এবং আরেকটা এখানে কারণ আছে, সেটা হলো এখানে যদি খেয়াল করে দেখি এই কলামটার সাপেক্ষে কিন্তু ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর একদিকে লোড আছে, আরেকদিকে কোনো লোড নেই, অর্থাৎ এখানে কিন্তু লোড ব্যালেন্সিং হচ্ছে না। এর ফলে সম্পূর্ণ টানটা কিন্তু একদিকে গিয়ে পড়ছে, জেনারেলি যেগুলো পেরিফেরাল কলামের ক্ষেত্রে হয়ে থাকে। এর ফলে যেটা হবে আমার কিন্তু এই ডাইরেকশন বরাবর বেন্ড হওয়ার একটা দারুণ প্রবণতা আসবে। কাজেই আমাকে এই ডাইরেকশন বরাবর ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর কিন্তু অতি অবশ্যইভাবে কলামে যে দিকটা স্ট্রেংথ বেশি হবে সেই দিকটাকে দিতে হবে, মানে যে দিক বরাবর স্ট্রেংথ বেশি হবে সেটাকে দিতে হবে। এবার এটা তো গেল কিছু কলামের মধ্যেকার ব্যাপার। এবার একটা যখন বিল্ডিং অ্যাজ এ হোল একটা পুরো বিল্ডিং সিস্টেম আরসিসি ফ্রেম স্ট্রাকচারকে আমি কল্পনা করব বা একটা আরসিসি ফ্রেম স্ট্রাকচারের কথা ভাববো, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল কোন কলাম কিভাবে পারফর্ম করছে সেটা ইম্পর্টেন্ট না। তখন ইম্পর্টেন্ট হলো পুরো একটা স্ট্রাকচারাল সিস্টেম হিসেবে যেটা অনেকগুলো কলাম আর বিমের সমন্বয়ে তৈরি হয়েছে সেইটা অ্যাজ এ হোল কীভাবে পারফর্ম করছে। আমরা এরকম একটা পুরো সিস্টেমকে দেখছি যেখানে কিন্তু কলামগুলো প্লেস করা আছে। আমরা যদি দেখি স্প্যানগুলো এক্স এক্স ডাইরেকশন বরাবর 5 মিটার 4 মিটার 4 মিটার আর ওয়াই ওয়াই ডাইরেকশন বরাবর 3 মিটার 3 মিটার। এবার এইটাকে অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে কল্পনা করতে হবে। আমরা আগেই বলেছি যে যখনই এরকম আমরা একটা ফ্রেমিং করছি তখন কিন্তু কোনো কলাম বা বিম ইন্ডিভিজুয়ালি কীভাবে পারফর্ম করছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো অ্যাজ এ হোল পুরো ফ্রেমিংটা একটা সিস্টেম হিসেবে কীভাবে পারফর্ম করছে। কাজেই এই টোটালটাকে যদি একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে আমরা ধরি কল্পনা করি সেক্ষেত্রে দুটো ডাইমেনশন পাচ্ছি, একটা হলো ডি আর একটা হলো বি। এক্ষেত্রে দেখে নিতে হবে আমাদের ল্যাটারাল থ্রাস্ট কোন দিক থেকে আসতে পারে, দুটো ডাইরেকশন থেকে আসতে পারে, একটা ডিডি বরাবর আসতে পারে, একটা বিবি বরাবর আসতে পারে। ল্যাটারাল থ্রাস্ট মানে কিন্তু হলো আর্থকোয়েকের জন্য অথবা হতে পারে উইন্ড এফেক্টের জন্য। এবার আমরা যদি দেখি এই ক্ষেত্রে দুটো ডাইরেকশনের মধ্যে কোন দিক থেকে লোড এলে কী হবে। যদি ডিডি বরাবর ল্যাটারাল থ্রাস্ট আসে সেক্ষেত্রে আমার হবে কি এই বিবি ডাইরেকশানে সমান্তরাল, অর্থাৎ এই যদি এক্স এক্স একটা অ্যাক্সিস কল্পনা করি তাহলে সেই ডাইরেকশানের সমান্তরালে যেই স্ট্রিপগুলো আছে সেইগুলো পরপর পরপর বেন্ড হওয়ার চেষ্টা করবে অ্যালং ডি। এবার কার সমান্তরালে বেন্ড হওয়ার চেষ্টা করছে? বি এর সমান্তরালে। বি এর সমান্তরালে মানে বা এক্স এর সমান্তরাল যদি ধরি সেক্ষেত্রে তাহলে আমরা নেব হলো আই এক্স এক্স। আই এক্স এক্স মানে হলো বি ডি কিউব বাই 12। বি হলো এইটা, ডি হলো এইটা, ডি এর কিউব করছি মানে এই সাইডটার কিউব করছি বাই 12 করে একরকম আসবে মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ তার নিজের জাড্য। আবার একইভাবে যদি বাঁ দিক থেকে ডান দিকে লোড আসে অর্থাৎ বি ডাইরেকশন বরাবর লোড আসে সেক্ষেত্রে আমার ডি ডাইরেকশন বা ওয়াই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল এরকম কিছু স্ট্রিপে বিল্ডিংটা কিন্তু বেন্ড হওয়ার চেষ্টা করবো বাঁ দিক থেকে ডান দিকে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আই ওয়াই ওয়াই নিতে হবে। আই ওয়াই ওয়াই মানে হলো বি কিউব ডি বাই 12, অর্থাৎ এই বড় ডাইমেনশনটার কিউব মাল্টিপ্লাইড বাই এই ছোটো ডাইমেনশনটা পুরোটাকে 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই যে ভ্যালুটা অর্থাৎ বি কিউব ডি বাই 12 অর্থাৎ আই ওয়াই ওয়াই অর্থাৎ যখন আমার বাঁদিক থেকে ডান দিকে লোডটা আসছে অর্থাৎ বিল্ডিংয়ের বড় ডাইরেকশন বরাবর লোডটা আসছে সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে বিল্ডিংটা নিজের জাড্য বজায় রাখার জন্য নিজের জড়তাকে বজায় রাখার জন্য কিন্তু অনেক বেশি শক্তি পাবে। তাহলে এই ক্ষেত্রে বিল্ডিংটার দুর্বল ডাইরেকশন বা উইকনেস হলো কিন্তু ডি ডাইরেকশন বরাবর অর্থাৎ ছোটো ডাইমেনশন বরাবর। তাহলে এইটা যখন আমরা জানতে পারলাম যে ছোটো ডাইরেকশন বরাবর হলো বিল্ডিংটার উইকনেস, তাহলে আমাদের যেটা করতে হবে বিল্ডিংয়ের এই ছোটো ডাইরেকশন বরাবর কিন্তু আমাকে বিল্ডিংয়ের স্ট্রেংথটাকে বাড়াতে হবে এবং বেশি প্রায়োরিটি দিয়ে সেখানে স্ট্রেংথটাকে বাড়াতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে করব? তাহলে আমরা কলামটাকে এমনভাবে প্লেস করব যাতে কলাম তার ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে দেয় হলো এই ডি ডাইরেকশন বরাবর। তার মানে কলামের যে লঙ্গার সাইডটা আছে যেটা আমরা অলরেডি জেনে গেছি কেন লঙ্গার সাইড বরাবর স্ট্রেংথটা বেশি হবে, সেই লঙ্গার সাইডটাকে কিন্তু আমরা এই ডি ডাইরেকশন বরাবর দিয়ে দেবো। এখানে যেটা আমি করেছি লঙ্গার সাইডটাকে কিন্তু আমি বিল্ডিংয়ের শর্টার ডাইমেনশন বরাবর দিয়েছি। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে স্প্যান অনেক বেশি আছে 5 মিটার 4 মিটার 4 মিটার, ওপর থেকে নিচে কিন্তু স্প্যান কম আছে কলামের মাঝখানে।
3 মিটার 3 মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আগে দেখিয়েছিলাম ঠিক এই এক্সাম্পলটায় যে যেদিকে টান বেশি থাকবে সেদিকে লঙ্গার ডাইমেনশন দিতে হবে, এটা অবশ্যই ঠিক। কিন্তু আমি আবারও বলছি, যেহেতু বিল্ডিং এই যে ফ্রেমিংটা আছে, আরসিসি ফ্রেম, এটা ইন্ডিভিজুয়ালি কোনো কলামের উপর নির্ভর করে না বা বিমের উপর নির্ভর করে না, এটা অ্যাজ এ হোল টোটালি একটা সিস্টেম হিসেবে পারফর্ম করে। সেক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়াল স্প্যানটা কিন্তু অতটা ম্যাটার করে না, এখানে অ্যাজ এ হোল আমাকে সিস্টেমটাকে বিচার করতে হবে। তাই জন্য কিন্তু আমি এখানে 6টা স্প্যানের দিকেও কিন্তু আমি কলামের লঙ্গার ডাইরেকশনটা দিয়েছি, যেটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা কলাম বিমের সিস্টেমকে ভাবলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখানে দিয়েছি। তার কারণ হলো এখানে বিল্ডিংটা অ্যাজ এ হোল ল্যাটারাল থ্রাস্টে একটা সিস্টেম হিসেবে পারফর্ম করবে। সেক্ষেত্রে আমাকে বিল্ডিংয়ের শর্টার ডাইরেকশন, অর্থাৎ যে ডাইরেকশনে আমার বিল্ডিংটার ভেঙে যাওয়ার প্রবণতা বেশি, উইকনেস বেশি, বেন্ড হওয়ার প্রবণতা বেশি ল্যাটারাল থ্রাস্টে, সেই ডাইরেকশন বরাবর কলামের স্ট্রঙ্গার সাইডটাকে দিতে হবে আমাকে অ্যাজ এ হোল বিল্ডিংটাকে স্ট্রং করার জন্য। অতি অবশ্যই তোমরা যদি এই ভিডিওটা দেখে স্যাটিসফাইড হয়ে থাকো, তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু পরিমাণ হলে নলেজ গেইন হলো এবং বাকিদেরও কিন্তু এই ভিডিওটা সাহায্য করতে পারে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। দেখো পাশে একটা ছোট বেল আইকন আছে, সেই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো, যেটা আমি প্রতি বৃহস্পতিবার রবিবার দিনকে রাত্রি 8টার সময় জেনারেলি এনে থাকি, তখন তোমরা যাতে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটাকে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু জানতে পারে যে বাংলা ভাষায় সম্পূর্ণ মাতৃভাষায় এরকম একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চ্যানেল হতে পারে, যেটা কিন্তু অনেকেই এখনও জানে না। এই চ্যানেলটা যেমন আমার, এই চ্যানেলটা কিন্তু একইভাবে তোমাদের সব অডিয়েন্সের যারা এই ভিডিওগুলোকে দেখছো, এটা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যেই পড়ে সবার মাঝখানে এই চ্যানেলটাকে ছড়িয়ে দেওয়া।